Hello my dear student, welcome to my YouTube channel US the Physics Point. আজকের আলোচ্য বিষয় অ্যাপ্লিকেশন অফ গাউসেস থিওরেম পার্ট 2। এই ভিডিওতে আমরা নির্ণয় করব 1 নম্বর সুষমভাবে আহিত অসীম বিস্তৃতি পাতলা পাতের জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য এবং 2 নম্বর আহিত পরিবাহীর নিকটস্থ বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য অর্থাৎ কুলম্বের উপপাদ্য। তাহলে 1 নম্বর পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ডিউ টু অ্যান ইউনিফর্মলি চার্জড ইনফাইনাইটলি প্লেন শিট। ড্রয়িং করে ফেলা যাক সুন্দর করে। এখন দেখো এই প্লেন শিট বলতে কি বোঝায়। বেধহীন একটি আহিত পাত, অর্থাৎ আধানগুলি যেন পাশাপাশি অবস্থান করে একটি পাত সৃষ্টি করেছে। তাহলে পাতের এক পৃষ্ঠে আধান আছে, আবার অন্য পৃষ্ঠে আধান আছে, এমনটি কিন্তু নয়, যাকে বলে আধানের একটি সিঙ্গেল লেয়ার। আধানের একটি সিঙ্গেল লেয়ার, তাই তো, আধানের একটি সিঙ্গেল লেয়ার। এখন এই প্লেন শিটকে কিছু পরিমাণ আধান দিলে তা পুরো তলটিতে সুষমভাবে ছড়িয়ে পড়বে। যেহেতু পাতটির বিস্তৃতি অসীম, তাই পাতটিতে কী পরিমাণ আধান আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। তোমরা আগেই জেনেছ, আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে বোঝায় একক ক্ষেত্রফলে কী পরিমাণ আধান আছে তার মান। তাহলে শুরু করা যাক লেখাটা। ধরি অসীম বিস্তৃতির আহিত পাতটির আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। পাতটি হতে কাছাকাছি কোনো আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। বেশ, তাহলে পাতটি হতে আর দূরত্বে অবস্থিত একটা পি বিন্দু, এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন এই আধান পাতের দুই দিকেই ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, ডান দিকে এবং বাঁ দিকে। তাহলে পাতটির বাঁ দিকেও আর দূরত্বে, ঠিক পাতটার বাঁ দিকেও আর দূরত্বে একটি বিন্দু পি ড্যাশ কল্পনা করিলাম। এবার আমাদের কাজ কি? গাউসিয়ান সারফেস কল্পনা করা। তাহলে পি এবং পি ড্যাশ বিন্দু দিয়ে এমন একটি গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে যাতে ওই সারফেসের ওপর প্রতিটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান এবং থিটা যেন একই থাকে। যদি সেটা সম্ভব না হয় তাহলে সেই সারফেসকে আমরা 2টি বা 3টি পার্টে ভাগ করতে পারি। এবার দেখো কিভাবে গাউসিয়ান সারফেস কল্পনা করব। এখন এই প্লেন শিট হতে নির্গত তড়িৎ বলরেখাগুলি কেমন হবে দেখো, লেখা যাক। এই প্লেন শিট হতে নির্গত তড়িৎ বলরেখাগুলি সমতল পাতের ওপর অভিলম্ব বরাবর, সমতল পাতের ওপর অভিলম্ব বরাবর। তাহলে ঠিক এই দিকে, ডান দিকে এইভাবে, আর
বাঁ দিকেও ঠিক এইভাবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো ঠিক এইভাবে, তাই তো? তাহলে গাউসিয়ান সারফেস হিসাবে আমরা এখানে একটি কি কল্পনা করতে পারি বলো তো? একটা সিলিন্ডার, যার সমতল দুটি যেন এই পি আর পি ড্যাশ বিন্দুতে অবস্থান করে। তাহলে সিলিন্ডারটা আমরা এখানে ড্রয়িং করি, ঠিক এই রকম। ঠিক এই রকম সিলিন্ডারটার টোটাল হাইট কিন্তু বা দৈর্ঘ্য কিন্তু হবে 2r, বাঁ দিকেও আর ডান দিকেও আর, তাই তো? ঠিক আছে, তোমরা আস্তে আস্তে সব শিখে যাবে যে কোন প্রবলেমের ক্ষেত্রে কীরকমভাবে গাউসিয়ান সারফেস কল্পনা করতে হয়। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো সমতল পাথ হতে অভিলম্ব বরাবর এবং সমান্তরালভাবে কিন্তু নির্গত হচ্ছে। তো তাহলে এখানে একটা সিলিন্ডার কল্পনা করলেই সেটা গাউসিয়ান সারফেস হবে, স্ফিয়ার কল্পনা করলে আসবে না। ইলেকট্রিক ফিল্ডটা সারফেসের প্রতিটা বিন্দুতে সেমও হবে না এবং থিটার মানগুলোও বদলে বদলে যাবে, তাই তো? তো এরকম গাউসিয়ান সারফেস কল্পনা করার জন্য আমরা পাতের ওপরে কিন্তু ছোট্ট একটা বৃত্তাকার এরিয়া ডিএস কিন্তু কল্পনা করেছি, তাই তো? ছোট্ট একটা এরিয়া এলিমেন্ট, সেটা লিখে নেওয়া যাক। পাতটির ওপর একটি ক্ষুদ্র এরিয়া এলিমেন্ট ডিএস কল্পনা করিলাম। তাহলে যে সিলিন্ডারটা কল্পনা করিলাম তার যে সমতল দুটো তল রয়েছে দুপাশে, তাদের এরিয়াও তাহলে ডিএস হবে। বেশ, তাহলে পাথের যে ছোট্ট একটা এরিয়া এলিমেন্ট ডিএস কল্পনা করলাম, তাতে কি পরিমাণ আধান আছে না, ডিএস অঞ্চলে আধানের পরিমাণ সমান আধানের তলমাত্রিক ঘনত্ব ইন্টু ডিএস। তাহলে দেখো যে গাউসিয়ান সারফেস হিসাবে চোঙটা কল্পনা করেছি, সেই চোঙটা কি পরিমাণ আধানকে আবদ্ধ করেছে না, ডিএস অঞ্চলে যে পরিমাণ আধান রয়েছে, ডিএস অঞ্চলে সিগমা ডিএস পরিমাণ আধান রয়েছে, তাই তো? তাহলে সেটাই হবে কিউ এনক্লোজড সিগমা ইন্টু ডিএস। বেশ, এবার এই ডিএস অঞ্চল হতে নির্গত তড়িৎ বলরেখাগুলো কি হবে না, চোঙের সমতল পৃষ্ঠকে অভিলম্ব বরাবর কিন্তু ছেদ করবে। এরকমভাবে এসে এইদিকে এইভাবে, এরকমভাবে এসে এইদিকে এইভাবে, দুটি যে সমতল পৃষ্ঠ রয়েছে চোঙের, তাকে অভিলম্ব বরাবর কিন্তু ছেদ করে চলে যাবে। কোনো বলরেখাই কিন্তু চোঙের এই বক্রতলকে কিন্তু ছেদ করবে না, তাই তো? এই বক্রতলটাকে স্পর্শ করে কিন্তু তড়িৎ বলরেখাগুলো বেরিয়ে যাবে। কোনো বলরেখাই কিন্তু বক্রতলকে ছেদ করবে না, তার মানে বক্রতল দিয়ে কোনো ইলেকট্রিক ফ্লাক্স কিন্তু নির্গত হবে না। দেখো দেখিয়ে দিলাম। আচ্ছা, দেখো দেখিয়ে দিলাম। এবার আমরা গাউসেস থিওরেম প্রয়োগ করব এই পুরো গাউসিয়ান সারফেসের ওপরে। গাউসিয়ান থিওরেম প্রয়োগ করিলে পাই গাউসেস থিওরেম প্রয়োগ করিলে পাই কি, টোটাল সারফেস ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস ইজ ইকাল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। কিউ এনক্লোজডের মান সিগমা ইন্টু ডিএস আগেই বলেছি, তাই তো? আর এই যে টোটাল সারফেস ইন্টিগ্রেশন, এটা আমাদেরকে তিনটে পার্টে ভাগ করে নিতে হবে। সিলিন্ডারের তিনটে সারফেস, একটা কার্ভ সারফেস, দুটো প্লেন সারফেস। তাহলে ইন্টিগ্রেশন দুটো প্লেন সারফেস ই ডট ডিএস, আর একটা প্লেন সারফেস আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে, ই ডট ডিএস, আর একটা কার্ভ সারফেস আছে
ই ডট ডিএস হলো কিউ এনক্লোজডের মান সিগমা ডিএস আগেই বলেছি বাই এপসাইলন নট। এবার দেখো এই যে প্লেন সারফেসের ই এর অভিমুখ কোন দিকে, সোজা এই দিক বরাবর, আর এরিয়া ভেক্টর ডিএস এর অভিমুখটাও সোজা এই দিক বরাবর, তাই তো একই দিকে, সেজন্য থিটাটা কি হচ্ছে 0 ডিগ্রি। এই প্লেন সারফেসের ক্ষেত্রে বাঁ দিকের যে প্লেন সারফেসটা আছে এর ক্ষেত্রেও ই এর অভিমুখ সোজা তল থেকে লম্ব বরাবর, এবং ডিএস এর অভিমুখটাও কিন্তু কি হবে না তল থেকে লম্ব বরাবর, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি থিটা। কিন্তু এই কার্ভ সারফেসে দেখো, কার্ভ সারফেসের যে ছোট্ট এরিয়া এলিমেন্ট যদি থাকতো তাহলে তার দিক কোন দিকে, সোজা কার্ভ সারফেস থেকে বাইরের দিকে এই দিক বরাবর, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা এখানে কোন দিকে, ঠিক কার্ভ সারফেসের স্পর্শক বরাবর, তাই তো, তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে কার্ভ সারফেসের ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আর প্লেন সারফেস দুটিতে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। তাহলে সেইভাবেই লিখি আমরা, দুটি প্লেন সারফেস আছে তার জন্য কি হবে ই ডিএস কস 0 ডিগ্রি, দুটোর জন্য 2 করে দিলাম, ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, আর কার্ভ সারফেসের জন্য কি হবে ই ডিএস কস 90 ডিগ্রি ইজিক্যাল টু সিগমা ডিএস বাই এপসাইলন নট। তো কস 90-র মানটা কি দেয় 0, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল। আচ্ছা, দুটো প্লেন সারফেস যেহেতু, সিলিন্ডারের দুটো প্লেন সারফেস যেহেতু সমতল এই পাতের এই যে অংশ এখান থেকে সমদূরবর্তী, তাই ইলেকট্রিক ফিল্ডের মানটা সমান, ওই প্লেন সারফেসের প্রতিটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মানটা সমান, তাহলে ই কনস্ট্যান্ট সেটা কিন্তু বেরিয়ে আসবে। তাই 2 ইন্টিগ্রেশনটা শুধু হবে ডিএস এর উপর cos 01, আচ্ছা সিগমা ডিএস বাই এপসাইলন নট, ঠিক আছে। এবার দেখো ডিএস এর ইন্টিগ্রেশন কি হবে না ডিএসই থাকবে, সিগমা ডিএস বাই এপসাইলন নট, ডিএস কেটে গেল, তাহলে ই ইজিক্যাল টু সিগমা বাই 2 এপসাইলন নট। তাই তো কি দেখতে পাচ্ছি এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড দূরত্বের ওপর নির্ভর করছে না, কিন্তু বিন্দু আধানের ক্ষেত্রে কি আমরা দেখেছিলাম ইলেকট্রিক ফিল্ডটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই তো। আবার লম্বা দৈর্ঘ্যের একটা আহিত তারের জন্য দেখতে পেয়েছিলাম তার হতে বিভিন্ন দূরত্বে ইলেকট্রিক ফিল্ডটা দূরত্বের ব্যস্তানুপাতিক, এখানে কিন্তু দূরত্বের ওপর নির্ভর করছে না। কারণ কি দেখো প্লেন শিট হতে যে তড়িৎ বলরেখাগুলো নির্গত হচ্ছে সেগুলো কি না প্যারালাল, সেগুলো হচ্ছে প্যারালাল সমান্তরাল, তাহলে যে কোনো দূরত্বে প্লেন শিট হতে যে কোনো দূরত্বে যদি আমি এরিয়া কল্পনা করি, সেই এরিয়া দিয়ে তড়িৎ বলরেখা অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যার কোনো পরিবর্তন হবে না, সেটা এতখানি দূরত্ব হতে পারে বা এইখানেও হতে পারে, যা এখানেও হতে পারে, যেখানে খুশি হোক না কেন, তাহলে কি হবে না ওই এরিয়ার মধ্য দিয়ে তড়িৎ বলরেখার যে সংখ্যা সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাহলে ইলেকট্রিক ফিল্ডও কোনো পরিবর্তন হবে না। সেই জন্য কি না অসীম দৈর্ঘ্যের পাত থেকে যে কোনো নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু দূরত্বের উপর নির্ভর করছে না, ঠিক আছে। আচ্ছা তাহলে ওটা লিখে ফেলা যাক যে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড দূরত্বের ওপর নির্ভর করে না, ঠিক আছে। পয়েন্ট চার্জের জন্য কীরকম হয় একটু তোমাদেরকে ড্রয়িং করে দেখিয়ে দিই। পয়েন্ট চার্জের জন্য ধরো এটা একটা প্লাস কিউ পয়েন্ট চার্জ, এখান থেকে নির্গত তড়িৎ বলরেখাগুলো ঠিক এই রকমভাবে একটা সাইডেই কিন্তু আঁকছি, আর দুটো সাইডে আমরা আঁকছি না। তাহলে দুটো জায়গা আমরা কল্পনা করব, একটা তড়িতাধানের খুব কাছাকাছি জায়গা, আর একটা একটু দূরবর্তী জায়গা। দেখো কাছাকাছি এরিয়াতে ইলেকট্রিক ফিল্ডের মান E1, আবার দূরবর্তী এরিয়াতে ইলেকট্রিক ফিল্ডের মান E2। E1 কিন্তু বেশি E2 থেকে, কারণ না এই জায়গা দিয়ে দেখো 3টে তড়িৎ বলরেখা কিন্তু অতিক্রম করেছে, আর এই জায়গা দিয়ে একটা তড়িৎ বলরেখা অতিক্রম করেছে, তাহলে ফিল্ডটা অবশ্যই E1 বেশি। এবার অসীম দৈর্ঘ্যের তারের জন্য দেখো
এখানে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। কোনো একটা বিন্দু হতে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ডটা যে নির্ণয় করেছিলাম সেটা হচ্ছে দূরত্বের সরাসরি ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই তার হতে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো নির্গত হবে সেগুলো এইরকম ভাব, দেখো এরকম ভাব। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট বিন্দু এখানে আমি কল্পনা করেছি পি, সেখান থেকে আমি শুধু ডান দিকের ইলেকট্রিক ফিল্ডগুলো দেখিয়েছি। এটা কিন্তু একটা সমতলের ওপর কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এঁকেছি একটা সমতলের ওপর। তাহলে পি বিন্দুর ওপরেও যদি একটা বিন্দু থাকে বা নিচেও যদি একটা বিন্দু থাকে সেখান থেকেও সেমভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বেরোবে। তাহলে তারের খুব কাছাকাছি এলাকায় একটা ক্ষুদ্র এরিয়া নেবো আর একটা সেম এরিয়া একটু দূরবর্তী অঞ্চলে নেবো। দেখব কি কাছের জায়গাটার মধ্য দিয়ে 3-4টে বলরেখা কিন্তু অতিক্রান্ত করছে, আর দূরের যে এরিয়াটা সেটার মধ্যে দিয়ে কেবলমাত্র একটা বলরেখা অতিক্রম করছে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড E1, এখানে ইলেকট্রিক ফিল্ড যদি E2 হয় তাহলে অবশ্যই E1 ইজ গ্রেটার দ্যান E2। তাহলে বিন্দু আধানের ক্ষেত্রে বা অসীম দৈর্ঘ্যের আহিত সরু তারের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু দূরত্বের উপর নির্ভর করে দেখতে পাচ্ছি। কিন্তু এইখানে একদম অসীম আকারের যে আহিত পাত, অসীম আকারের, তাই তো পাতটা এদিকেও প্লাস ইনফিনিটি আর এদিকেও মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। তো অসীম আকারের বিস্তৃতের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো সমান্তরাল হয়, পাত থেকে নির্গত ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো সমান্তরাল হয়, তাই দূরত্বের উপর কিন্তু ইলেকট্রিক ফিল্ড নির্ভর করে না। এবার 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক। অসম আকৃতির আহিত পরিবাহীর খুব কাছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তাহলে প্রথমে ড্রয়িং করে নেওয়া যাক সুন্দরভাবে। ধরি সি একটি অসম আকৃতির আহিত পরিবাহী। এই পরিবাহীকে কিছু পরিমাণ আধান দিলে এর বিভিন্ন অংশে আধানের তলমাত্রিক ঘনত্ব বিভিন্ন হবে। কারণ পরিবাহীর বিভিন্ন অংশের বক্রতা ব্যাসার্ধ বিভিন্ন। ধরি পরিবাহীটাকে পজিটিভ আধান দেওয়া হলো, তাহলে ঠিক এই অঞ্চলে বক্রতা ব্যাসার্ধ খুব কম বলে বেশি করে আধান কিন্তু এই অঞ্চলে সঞ্চিত হবে। যেখানে বক্রতা ব্যাসার্ধ বেশি সেখানে অল্প অল্প করে তড়িৎ সঞ্চিত হবে। বেশ, তাহলে এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব σ1 ধরলুম, এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব σ2 ধরলাম। তাহলে σ2 অবশ্যই বেশি σ1 থেকে, তাই তো? আচ্ছা, এবার পরিবাহীর খুব কাছে অবস্থিত কোনো এক বিন্দু পিতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। মনে রাখতে হবে যে পি বিন্দুটা আমরা ধরে নিচ্ছি খুব কাছে, মানে
এই জায়গায় অবস্থিত। মনে রাখতে হবে যে পি বিন্দুটি যেন পরিবাহীর খুব কাছে অবস্থিত হয়, কেননা পরিবাহীর এই যে পৃষ্ঠতলটা আমরা ড্রয়িং করেছি, এই পৃষ্ঠতল তো একটি সমবিভব তল, তাই ইলেকট্রিক ফিল্ডস লাইন্সগুলি ওই পৃষ্ঠতল হতে লম্বভাবে চারিদিকে নির্গত হবে, কিন্তু এর কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকবে না। যেমন ধরো এখান থেকে একটা ফিল্ড লাইন্স, এখান থেকে লম্বভাবে একটা ফিল্ড লাইন্স বেরোবে, এখান থেকেও লম্বভাবে বেরোবে, এখান থেকেও এইভাবে, এখান থেকেও ঠিক এইভাবে, এইভাবে, এইভাবে। দেখো তড়িৎ বলরেখাগুলো যে নির্গত হচ্ছে পরিবাহী থেকে লম্বভাবে, কিন্তু তার কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, নির্দিষ্ট কোনো শেপ কিন্তু নেই, তাই তো। তাহলে পরিবাহী থেকে একটু দূরে কোনো বিন্দুতে ফিল্ড নির্ণয়ের জন্য কিন্তু আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো না। তো কেন পারবো না, তার জন্য আমরা ধরে নিচ্ছি যে ঠিক আছে পি বিন্দুটা বেশ একটু দূরে অবস্থিত, এই বিন্দুতে অবস্থিত। তাহলে আমাদেরকে কি করতে হবে না, একটা বড় করে সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। এরকম বড় একটা সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে, তাই তো। এখন পরিবাহীর অন্যান্য অঞ্চল থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে ইলেকট্রিক ফিল্ডস লাইন্সগুলো কিন্তু গাউসিয়ান সারফেসে প্রবেশ করছে, দেখতে পাচ্ছি এখান থেকে বা এখান থেকে কোনো একটা ফিল্ড লাইন্স গাউসিয়ান সারফেসে কিন্তু প্রবেশ করছে। বা পরিবাহীর এই অঞ্চল থেকে এই যে গাউসিয়ান সারফেসের ভিতরে পরিবাহীর এই অঞ্চল থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স হয়তো গাউসিয়ান সারফেসের কার্ভ যে তলটা আছে সেই তল দিয়ে কিন্তু নির্গত হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু পি বিন্দুটাকে কিন্তু খুব কাছে অবস্থিত হতে হবে। ঠিক আছে, আমরা মুছে দিয়ে এগুলো ব্যাপারটা। আচ্ছা, এবার পরিবাহীর পৃষ্ঠতলে একটা খুব ক্ষুদ্র সারফেস এলিমেন্ট কল্পনা করব। ঠিক এই জায়গায় একটা সারফেস এলিমেন্ট কল্পনা করব, কি না ডিএস, তাই তো। বেশ, ওই ডিএস অঞ্চলকে কেন্দ্র করে কিন্তু আমরা একটা কি না গাউসিয়ান সারফেস কিন্তু ড্রয়িং করব। ঠিক এইভাবে গাউসিয়ান সারফেস ড্রয়িং করব। বেশ, লেখা যাক। পরিবাহীর পৃষ্ঠতলে একটি খুব ক্ষুদ্র সারফেস এলিমেন্ট ডিএস কল্পনা করিলাম। ডিএস অঞ্চলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে, তাহলে কোন জায়গাটা, এই যে অঞ্চলটায় যদি আধানের ঘনত্ব সিগমা হয়, এই যে অঞ্চলটায় ডিএস ক্ষুদ্র অঞ্চলটায় আধানের তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, তাহলে অতএব ডিএস অঞ্চলে সঞ্চিত আধান কত হবে, সিগমা ইন্টু ডিএস। এরপর আমরা কি করব না, ওই সিগমা ডিএস আধানকে আবদ্ধ করে একটা সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস ড্রয়িং করব। আমরা করে নিয়েছি সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস ড্রয়িং। এই সিগমা ডিএস আধানকে আবদ্ধ করে আমরা কিন্তু একটা সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস ড্রয়িং করে নিয়েছি। আচ্ছা, লেখা যাক। সিগমা ডিএস আধানকে আবদ্ধ করে আমরা একটি সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস অঙ্কন করিলাম। ঠিক আছে, চোঙটি খুব ক্ষুদ্র, তাই তো। তাহলে চোঙটি খুব ক্ষুদ্র হওয়ার জন্য
ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কি হবে, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলি চোঙের সমতল সমতল পৃষ্ঠ দিয়ে নির্গত হবে, তাই তো। তাহলে কোনো তড়িৎ বলরেখাই কিন্তু এইভাবে নির্গত হবে না, এইভাবে নির্গত হবে না, সব তড়িৎ বলরেখাগুলো এই সমতল পৃষ্ঠ দিয়ে কিন্তু নির্গত হবে, ঠিক আছে। বেশ, পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য বলে সমস্ত বলরেখাগুলি চোঙের, তাই তো, টপ সারফেস দিয়েই নির্গত হবে, তাই তো। তাহলে পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড কি, জিরো। তাহলে এই দিকে কিন্তু কি হবে, কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন্স থাকবে না, তাই তো। তাহলে সমস্ত ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কি হবে না, সমস্ত ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো চোঙের যে টপ প্লেন সারফেস, সেই প্লেন সারফেস দিয়ে কিন্তু নির্গত হবে। এবার আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করব। গাউসেস থিওরেম প্রয়োগ করিলে পাই টোটাল সারফেস ইন্টিগ্রেশন E dot ds is equal to q enclosed by epsilon naught। টোটাল সারফেসটা তাহলে তিনটে পার্টে এখানে ভাগ হয়ে গেছে, সিলিন্ড্রিক্যাল সারফেস, তো একটা টপ প্লেন সারফেস, একটা বটম প্লেন সারফেস, একটা কার্ভ সারফেস। তাহলে টপ সারফেস, তার জন্য ই ডট ডিএস, আর একটা আছে বটম সারফেস, এটাও প্লেন সারফেস, তার জন্য ই ডট ডিএস, আর একটা হচ্ছে কার্ভ সারফেস, তার জন্য ই ডট ডিএস ইজিক্যাল টু কিউ এনক্লোজটা মান কি না সিগমা ইন্টু ডিএস, তাই তো। পুরো সিলিন্ডারটা সিগমা ডিএস আধানকে আবদ্ধ করে রেখেছে বাই এপসাইলন নট। এবার দেখো, যেহেতু পরিবাহীর অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড জিরো, তাই বটম সারফেস দিয়ে কিন্তু কোনো ফ্লাক্স কিন্তু বেরোবে না, তাহলে এটা জিরো হয়ে গেল। তাহলে থাকছে কোনটা, টপ সারফেস। আর কার্ভ সারফেসের ক্ষেত্রে দেখো না, কার্ভ সারফেসের ক্ষেত্রে সারফেস এরিয়া তার ভেক্টরটা কোন দিকে না কার্ভ সারফেসের উপর লম্ব, আর ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে না ইলেকট্রিক ফিল্ডটা সোজা প্লেন সারফেসের উপর লম্ব। তাহলে অ্যাঙ্গেলটা কত না, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রে কি না কার্ভ সারফেসের ক্ষেত্রে ই আর ডিএস এর অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আর টপ সারফেসের ক্ষেত্রে দেখো, টপ সারফেসের ই এর ভেক্টর দিকটা হচ্ছে সোজা পারপেন্ডিকুলার টু দ্য টপ সারফেস, আর সারফেস যে এরিয়া সেটাও কিন্তু পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তাহলে অ্যাঙ্গেলটা কত না 0 ডিগ্রি, তাই তো। টপ সারফেসের জন্য অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। তাহলে ইন্টিগ্রেশান ই ডিএস কস 0 ডিগ্রি, আর এটা কি হলো ই ডিএস কস 90 ডিগ্রি ইজ ইকাল টু সিগমা ডিএস বাই এপসাইলন নট। বেশ, ইটা বাইরে চলে এলো, তাই তো। ইলেকট্রিক ফিল্ডটা টপ সারফেসের সর্বত্র সমান বাইরে চলে এলো, শুধু ইন্টিগ্রেশান ডিএস কস 0 তো 1। আচ্ছা, এখানে কি কস 90 হচ্ছে 0, তাহলে এটা মিটে গেল, সিগমা ডিএস বাই এপসাইলন নট। ইন্টিগ্রেশান ডিএস তার মান কত দেবে না ডিএসই দেবে, তাই তো, কারণ টপ সারফেসের এরিয়াটাই তো ডিএস। বেশ, সমান সিগমা ডিএস বাই এপসাইলন নট, और ডিএস কেটে গেল, ই ইজিক্যাল টু সিগমা বাই এপসাইলন নট। তাহলে এইটা কি হলো, একদম কুলম্বস থিওরেম।
তাহলে কুলম্বস থিওরেমটা কিন্তু প্রমাণ হয়ে গেল।